আসসালামু আলাইকুম। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় প্রথমে শ্রদ্ধা করে স্মরণ করছি যে এই ২ সহস্র শহীদের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি এবং যে ৩০,০০০ আহত পঙ্গুত্ব বরণ করেছেন, কেউ হাত হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, কেউ চোখ হারিয়েছেন, তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি। তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করি। সেই শহীদ আবু সাঈদ, শহীদ মীর মুগ্ধ, শহীদ ওয়াসিম, শহীদ জিহাদ সহ সারা বাংলাদেশের শহীদদেরকে আমরা আজীবন স্মরণে রাখতে চাই। আমাদের ভুলে গেলে চলবে না। আমরা জুলাইয়ের প্রেক্ষিতেই নতুন বাংলাদেশ পেয়েছি। যদি আমরা জুলাইকে ভুলে যাই, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ভুলে যাই, তাহলে কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ কখনোই বিনির্মাণ করা সম্ভব না। আমরা যে জুলাইকে ধারণ করে আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছি, সেই জুলাইকে যদি ভুলে যাই, জুলাইয়ের আত্মত্যাগকে যদি ভুলে যাই, তাহলে যে পতিত ফ্যাসিস্ট সরকার বা ফ্যাসিস্ট শক্তি দেশের বাহির থেকে দেশকে অস্থিতিশীল করার জন্য বারবার চেষ্টা করে যাচ্ছে, তারা পক্ষান্তরে সফল হয়ে যাবে। আমাদের দেশে আবার একটা বিশৃঙ্খলা দেখা দেবে। আমরা সেটা চাই না। তাই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা সর্বদা ঐক্যবদ্ধ। আমি ছোট্ট করে আমার এই জুলাই গণঅভ্যুত্থানের গোপালগঞ্জ প্রেক্ষাপটকে একটু স্মরণ করতে চাই। সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কঠিনতম জায়গা গোপালগঞ্জ। এই বিশ্ববিদ্যালয়ে প্রথমে ব্যানার ধরার ৫-৭ জন লোক ছিল না। প্রথমে মনে হয় ১০ জুলাই প্রশাসনিক ভবনের সামনে কয়েকজন মিলে ব্যানার ধরে আন্দোলনটা শুরু করে। পরবর্তীতে অনেকেই এসেছে কোটা সংস্কার আন্দোলনের জন্য। সবচেয়ে বড় মিছিল মনে হয় ১৫ এবং ১৬ তারিখ একটা লাঠি মিছিল এবং ১৬ বা ১৭ তারিখে কফিন মিছিল হয়েছিল, যে সময় সবচেয়ে বেশি সংখ্যা সবাই পার্টিসিপেট করেছিল সেই আন্দোলনে। ওই সময়গুলোতে এই যে আমার সামনে বসে কিছু সাংবাদিক রয়েছেন, কিছু সাংবাদিকরা জুলাই যোদ্ধা হিসেবে আমাদেরকে যেমন সহযোগিতা করেছিলেন, কিছু গাছদার হলুদ সাংবাদিকও ছিলেন, যে আমাদের মতো যারা নেতৃত্ব দিয়েছে তাদের অনেকের তথ্য গোয়েন্দা সংস্থার কাছে দিয়েছিলেন। পরবর্তীতে আমরা সেটা জানতে পারি এবং তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পক্ষান্তরে এখনো খুব বেশি ব্যবস্থা গ্রহণ করে নাই। আমরা যারা জুলাই গাদ্দারি করেছে তাকে যদি আমরা এখন সম্মানিত করি, তাহলে এটা আমাদের জন্য অনেক বড় লজ্জার বিষয়, অনেক বড় ব্যর্থতার বিষয়। জুলাই গণঅভ্যুত্থানে যে আমাদের সুবর্ণা আপু আছেন এখানে, প্রথম মনে হয় নারীদের মধ্যে উনি এসে মাইকটা ধরেছিলেন, উনি স্লোগান দিয়েছিলেন। নারীরা আসার সময় মানে অনেক ভয় পেত। গোপালগঞ্জ তো, আমরা যখন এই ক্যাম্পাসে যখন আন্দোলন হয়েছে, জসিমরা যখন সমন্বয়কের ভূমিকা পালন করেছে এই জায়গায়, যে ফারুক খন্দকার, শাওন, হাবিব, এরা সবাই আমাদের প্রথমে মনে হয় 11 জনের একটা সমন্বয়ক টিম গঠন করা হয়েছিল। আপনাদের এই জন্যই বলছি যে জুলাই ইতিহাসটা জানা প্রয়োজন। এই বিশ্ববিদ্যালয়ে এই কঠিনতম জায়গায় কেমন হয়েছিল। এই 11 জনের নাম, এই যে ইদ্রিস রয়েছে, আহত যোদ্ধা, সবাই মোটামুটি ছিল। আমি সবার নাম হয়তো বলতে পারছি না এই মুহূর্তে, বেশ কিছু নাম মনে আছে, সেগুলো বলতেছি। মানে এই 11 জন জীবনের ঝুঁকি নিয়ে তারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং আন্দোলনকে সুসংগঠিত করেছে। যখন আমাদের পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছিল সমন্বয়কদের 51 সদস্য বিশিষ্ট, সেই সময় নাহিদ ইসলাম, আসিম মাহমুদ, আব্দুল কাদের, ওদের সাথে যোগাযোগ, রিফাত রশিদ, তাদের সাথে যোগাযোগ করে আমাদের একটা কমিটি নিয়ে হয়েছিল। ওই সময় 17 তারিখ ক্যাম্পাস বন্ধ হওয়ার পর 18 তারিখ অনেকেই চলে গেলেন। তারপর আরো কঠিনতম অবস্থা, যে আমরা অনলাইনে কোনো প্রতিবাদ জারি রাখতে পারি বা কিভাবে কাজ করতে পারি, এই নিয়ে আমাদের একটা সমাগম হয়েছিল। আমরা চিন্তা করেছিলাম যে যদি আমাদের টিমটা একটু বড় হয়, 51 বা 50 সদস্য বিশিষ্ট টিম হইলে অন্তত মনে করবে যে 50 জন আমরা আসি একসাথে। সেই জন্য আমরা সেই সময় নাম দেওয়ার জন্য প্রতিটা ডিপার্টমেন্টে ফোন দিতাম, সবাইকে বোঝাইতাম যে কোনো সমস্যা নাই, আপনি একটু নামটা রাখেন আর আপনার নামটা থাকুক, আপনি একটু অনলাইনে লেখালেখি করেন, কোনো প্রবলেম নাই। সেই সময় কিন্তু অনেক কষ্ট করে 50 জন পাওয়া গিয়েছিল। কিন্তু আমরা জুলাই পরবর্তী প্রেক্ষাপটে যে দেখেছি যে যারা আন্দোলনে ছিল না, সারা বাংলাদেশে হয়তো কোথাও আন্দোলন করে নাই, তারা 5 আগস্টের পরে এসে অনেক বড় নেতা বনে গেলেন। আর এই জাতিকে, যারা তরুণ একটা মেধাবী জাতি, যারা নতুন বাংলাদেশকে নতুন ভাবে বিনির্মাণের স্বপ্ন দেখেছে, তাদেরকে কিভাবে চাহিদা প্রমাণ করা হইল। আমরা ধরেন যারা রিক্সা ভাড়া দিতে পারতাম না, এক বেলা খেয়ে আরেক বেলা টাকা বাঁচিয়ে এই ধরনের ব্যানার তৈরি করতাম, সেই মানুষগুলো, আমাদের আশেপাশের মানুষগুলো যখন গাড়িতে ঘুরছে, 5 স্টার হোটেলে যেয়ে খাচ্ছে, তখন আমাদের মধ্যে সে কষ্ট লাগা স্বাভাবিক। যে আমরা তো 5-7 বছর ধরে রাজনীতি করেছি, 2018 পর থেকে এই বিশ্ববিদ্যালয়ে আমি একবার ছাত্রলীগের হামলার শিকার হয়েছি, আমরা তো কিছু করতে পারলাম না, তারা তো কোটি কোটি টাকা কামাচ্ছে কোথা থেকে। আমাদের এই জাতির মধ্যে চাহিদা প্রবণ করা এবং ডিভাইডেশনটা যে শুরু হলো, এই ডিভাইডেশনের দায় একটা পক্ষকে অবশ্যই নিতে হবে। যদি তারা সম্মিলিত থাকতেন এবং পুরো জাতিকে ঐক্যবদ্ধ রাখতেন, তাহলে আমাদের বাংলাদেশের যে কাঙ্ক্ষিত
যে কাঠামোগত পরিবর্তন, আমাদের যে জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ হবে, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ তাদের মৌলিক অধিকারগুলো ফিরে পাবে, কৃষক, শ্রমিক, মজুর তারা তাদের ন্যায্য বেতন ভাতা পাবে, কারো কোনো সমস্যা থাকবে না। 3 বেলা ভাতের অধিকার চাই। আমি পড়াশোনা করে একটা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষিত বেকার হয়ে করতেছি, আমি তো আমার চাকরির স্বাধীনতা চাই, আমি তো খুব বেশি কিছু চাই নাই, এটা আমার রাষ্ট্র আমাকে দিবে না। কিন্তু এই আকাঙ্ক্ষা আমরা গত 1.5 বছর 2 বছরে বাস্তবায়ন করতে পারি না, এটা আমাদের চরম বড় ব্যর্থতা। আমাদের এই ব্যর্থতার দায় একটা পক্ষকে অবশ্যই নিতে হবে, তারা এই জাতিকে, এই তরুণ প্রজন্মকে ডিভাইডেশন করেছে। এই গত যে 18 তারিখ যখন হল বন্ধ হয়, অনেকে ক্যাম্পাস ছেড়ে চলে গেছিলেন, আমরা হল চত্বরে 5-7 জন বসেছিলাম, যারা হল থেকে সবাইকে ডাকতেছিলাম যে সবাই নেমে আসেন, যেহেতু বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে আমরা আন্দোলন করি, আরেকটা দিন মিছিল করি, কেউ নেমে আসে নাই। হল চত্বর থেকে আমাকে ছাত্রলীগের মোল্লা লজিস সম্ভবত আর পাভেল টাভেল কে গেছিলেন, তারা বাইকে করে নিয়ে এসে মেন গেটে ওই জায়গায় আমাদের জাহাঙ্গীর ভাই ছাত্রলীগ নেতা আরো কে গেছিলেন, পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব 3 বাহিনীর হাতে তুলে দেওয়া হলো। কি একটা বিভীষিকাময় অবস্থা। ওই সময় মেন গেটের আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সোলাইমান স্যার ছিলেন, আমার ফাইন্যান্স ডিপার্টমেন্টের মাসুদ স্যার ছিলেন, ওনারা বাস্তব উপলব্ধি জানেন। আর বামপন্থী একজন ব্যক্তি ছিলেন, বলে মনে হচ্ছিল যে ওই সময় আমাদের মেরেই ফেলবে, আমাদের জীবনের শেষ সময় হতে পারতো সেটা। কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বেঁচে ফিরেছি। পুলিশের কয়েক ঘন্টা নির্যাতন পরে তৎকালীন ডক্টর স্যার ছিলেন, তারা আরো বেশ কিছু টিচার সহযোগিতা করে আমাকে ছাড়িয়ে নিয়ে এসেছিলেন, পরবর্তীতে ক্যাম্পাস ছেড়ে চলে যেতে হয়েছে সবাই। আমরা খুব কঠিন সময়ে কিন্তু এই বিশ্ববিদ্যালয় বা এই বাংলাদেশ নতুন ভাবে গড়ার স্বপ্ন দেখেছি। 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা চিন্তা করেছিলাম যে এই বিশ্ববিদ্যালয়টা নতুন ভাবে সাজানো হোক। মেন গেটের নাম সে 1.5 বছরে আমরা পেয়েছি, যেটা আমাদের বহুল কাঙ্ক্ষিত ছিল, যাতে আমরা প্রথমেই পাই। আমাদের চলমান যে কাজগুলো ছিল, মোরাল কমপ্লেক্সের রাস্তাগুলোয় পানির নিচে তলিয়ে যায়, এই কাজগুলো কিন্তু নতুন প্রশাসন সেভাবে করতে পারে নাই। রাষ্ট্র আমাদের বিশ্ববিদ্যালয়কে সেভাবে সাপোর্ট দেয় নাই। এই বিশ্ববিদ্যালয়ে বাজেট বৈষম্য হয়, বাজেট আটকে থাকে। আজকের প্রোগ্রামে ভিসি স্যার, প্রফেসর স্যার যদি থাকতেন বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন প্রশাসন, তাহলে আরো ভালো হতো। জুলাই কেন্দ্রিক প্রোগ্রামে তাদের থাকা উচিত, কারণ জুলাইয়ের প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সময় একজন ভিসি প্রবেশী হয়েছে, এখনো যারা ভিসি প্রবেশী হচ্ছেন এই জুলাইয়ের প্রেক্ষিতে এসেই হচ্ছে। জুলাই না হলে তারা কখনো ভিসি প্রবেশী হতে পারতেন না বিশ্ববিদ্যালয়গুলো। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেশি চাওয়া নাই তো এই পেমেন্ট সিস্টেমগুলো ডিজিটালাইজেশন হবে। আশা রাখতেছি প্রক্টর স্যার এই বিষয়গুলো ভিসি স্যার বা প্রফেসর স্যারের কাছে পৌঁছে দিবে। আমাদের বহুল কাঙ্ক্ষিত একটা বিষয়, বিশ্ববিদ্যালয়ে কনভোকেশন হবে, প্রথম কনভোকেশন। আপনারা চান না? একটা সমর্থন হয়েছে এখন পর্যন্ত 2 বছর ধরে আমাদের সম্মিলিত সারা এই ক্যাম্পাসের 8000 শিক্ষার্থীর একটা দাবি ছিল যে আমাদের বিশ্ববিদ্যালয়ে কনভোকেশন হবে। এটা গত প্রশাসন আমাদের দিতে পারেন না। এই ব্যর্থতার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে না? যারা এখন দায়িত্বে আছেন তাদেরকেও নিতে হবে। আর আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলি, আমরা যে সেক্টরে আছি, আমরা নিজের জায়গা থেকে পরিবর্তন হই, আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে। কারণ বাংলাদেশ একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। বাংলাদেশের সেই 17 বছর দুর্নীতি, দুঃশাসনের ভঙ্গুর কাঠামো, সেই ভোটবিহীন নির্বাচন, 2009 পিলখানা হত্যাকাণ্ড, 13 শাপলা চত্বর হত্যাকাণ্ড, এই সব মিলিয়ে সেই 2018 সালে কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনের ধারাবাহিকতা, 24-এর গণঅভ্যুত্থান। কিন্তু আমরা যে প্রকৃতি হতে যে শিক্ষার্থীরা নিজের জীবনের মায়া ত্যাগ করে রাজপথে দাঁড়িয়ে থেকে নতুন বাংলাদেশের একটা রূপরেখার দ্বার প্রান্তে কাঙ্ক্ষিত বিজয় এনে দিলাম, সেই শিক্ষার্থীরা কি পেল? আমরা তো খুব বেশি কিছু পাই নাই। আপনারা পেয়েছেন, এখনো সেশন জট আছে না, এখনো পরীক্ষার আগে যে খুব বেশি প্রেসার পড়ে না, 1 মাস ক্লাস হয় না, পরীক্ষার আগে 15 দিন টানা সকাল বিকেল ক্লাস। আমরা ওই এক বেতন ভাতা দিয়ে জন্য একটা সাইন নিতে হয় হলে, যে আরেকটা সাইন নিতে হয় ডিপার্টমেন্টে এসে, ওই ব্যাংকে যে লাইন ধরে দাঁড়ায় থাকতে হয়। একটা ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ করে আমাদের ডিজিটালাইজেশন করা যায় না, ঘরে বসে আমরা পেমেন্ট সিস্টেম দিব। এই চাহিদাগুলোই তো আমাদের ছিল। আমরা তো পরিবর্তন চেয়েছি এই জায়গাগুলো। পরিবর্তন যদি হয় চেয়ারের বদলে চেয়ার পরিবর্তন, ব্যক্তির বদলে ব্যক্তি পরিবর্তন, এটা তো আমরা চাই না যে একজন ক্ষমতা থেকে যাবে আরেকজন এসে বসবে, একজন প্রশাসনের বদলে আরেকজন প্রশাসক এসে বসবে। এই পরিবর্তন তো চাই না। আমরা বাংলাদেশের কাঠামোগত পরিবর্তন চাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের সবচেয়ে সচেতন শিক্ষার্থী, তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চায়। এই জায়গায় আমরা বিশ্বাস করি যে যারা সামনে বসে আছে সবাই সচেতন শিক্ষার্থী, সবাই যে জায়গা থেকে দেশের জন্য, দেশের মানুষের জন্য, পরিবারের জন্য কাজ করতে চায়। কিন্তু আমার যদি পেটে ভাত না থাকে, আমি যদি পরিবার চালাইতে না পারি, আমার বাবা মা তো পড়াশোনা করে হয়েছে 5 বছর, তারা মানে কষ্ট করে আমরা টিউশনি করে চলাফেরা করছি, এখানে ম্যাক্সিমাম টিউশনি করে। দিন শেষে তো আমার একটা চাকরির প্রয়োজন। আমার পাশে যদি মানে কাপড় না থাকে, আমি আরেকজনের সেবা করবো কোথা থেকে? আমার তো সেই মৌলিক চাহিদাগুলো পূরণ করা দরকার। তাই বিশ্ববিদ্যালয় থেকে সম্মিলিত আপনারা ভয়েস রেজ করবেন এবং আমরা রাষ্ট্রের কাছে প্রত্যাশা করি
যে শিক্ষিত বেকারদের কর্মব্যবস্থা হবে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যেকটা কর্মক্ষেত্র এবং প্রতিটা সেক্টরে একটা কাঠামোগত পরিবর্তন নিশ্চিত হবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সংস্কার, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে, হল, ক্লাসরুম, অন্যান্য যে চাহিদাগুলো, এগুলো অতিশয় পূরণ হবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবসময় শুভকামনা জানাই। সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।